ইন্দ্র বড় বড় কাঠ নিয়ে আসছে। সে সময় তারা দেখে যে বেশ কিছু বালখিল্য মিলে একটা পলাশ পাতা নিয়ে চলছে, পলাশ পাতা, সেটাকে কয়েকজন মিলে বইতে হচ্ছে আর কি। এবং বইতে বইতে তারা একটা জায়গায় গেছে যেখানে দেখছে ওই যেটাকে গোষ্পদ বলে, বুঝলেন তো। তো সেই গোষ্পদ পার হতে পারছে না, অমৃতকুম্ভটা নিয়ে ও তো উড়ে গেছে, কিন্তু অমৃতকুম্ভের এক ফোঁটা অমৃত সে নিজে খায়নি। তো গরুর বললেন তাহলে আমাকে বর দিন এটাই, যে আমি অমৃতকুম্ভের থেকে এক ফোঁটা অমৃতও খাবো না, কিন্তু আমি যেন অমর হয়ে যাই। গরুরের গায়ে বজ্র লাগলো, গরুরের জাস্ট কিচ্ছু আসে গেল না। গরুর যথারীতি গরুরের কথা শুনেছে, বলে ঠিক আছে খুব সুন্দর, অমৃত খাবো, স্নান করে আসি বলে স্নান করতে গেছে। এসে ওরা খেতে গিয়ে কুশের উপর জিভ চালিয়েছে। মাঝখানে কিন্তু কমিটমেন্ট যে ছিল, ইন্দ্র আর গরুরের বন্ধুত্ব হয়েছিল, ইন্দ্র কিন্তু মাঝখান থেকে এসে অমৃতকুম্ভ নিয়ে চলে যাচ্ছে। এরা এসে অমৃতকুম্ভ নেই, কুশি চাটা শুরু করেছে। পার্টিকুলার একটা টার্গেট বা পার্টিকুলার একটা জিনিস, যে জিনিসটা খুবই ভালো, আমরা যদি আমাদের কর্ম দ্বারা অনেস্টলি ওই জিনিসটা করতে যাই, তাহলে তার ওই জিনিসটা আমি পাই না পাই, তার সুফলটা আমি পাবো। এইটা দেখে তো দেবতারা ভাবছে এটা কি আসে, গরুরের মতো ক্রিচার যদি বলা যায়, ওরকম ভাবে তো নেই আর কি। সেটা আসতে দেখে তো দেবতারা ভয় টয় পেয়ে ভাবলো চলো একে তো আটকাতে হবে, যুদ্ধ করি। বিষ্ণু বর চাইলেন, বলতে ঠিক আছে তুমি আমার বাহন হও, যে তুমি আমাকে বজ্র মারলে দ্যাটস ওকে, আমি আমার বজ্রতে কিছু হলো না, স্টিল ওই তোমার ওই বজ্রের সম্মান আমি করলাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। এটা হলো সোল কানেকশনের একটা নতুন সেগমেন্ট। যদি আপনারা অলরেডি কিছু এপিসোড দেখে থাকেন তাহলে আপনারা জানবেন, আর যারা প্রথমবার ক্লিক করেছেন তাদেরকে বলবো আগের এপিসোডগুলোও দেখে আসুন। আমরা সোল কানেকশন এপিকে কী করছি আপাতত, উই আর টকিং অ্যাবাউট মহাভারত। আমি আর প্রেমাশিস মহাভারত নিয়ে কথা বলছি। আমরা এরপরে বিভিন্ন রকম এপিক নিয়ে কথা বলবো, বিভিন্ন রকম মিথোলজি নিয়ে কথা বলবো, বিভিন্ন দেশের মিথোলজি নিয়েও কথা বলবো। বাট শুরুটা করেছি আমরা দ্য ওজি মহাভারত, দ্য অরিজিনাল এপিক। সেই অর্থে সবচেয়ে বেশি এক্সাইটিং যেটা আমার মনে হয়, প্রেমাশিসেরও মনে হয়, এবং সেই কারণে আমরা মহাভারত দিয়ে শুরু করেছি। আমরা অলরেডি একটা পয়েন্ট অবধি এসে পৌঁছেছি মহাভারতে। আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে বলে দিই, প্রচুর পডকাস্ট দেখতে পাই, তাতে মানে বিভিন্ন রকম তথ্য, এবং সেই তথ্য আর কি বলবো, সেসব ভুলভাল তথ্যে ভরা। বাট আমরা জেনারেলি যেটা করি সেটা হলো, আমাদের রেফারেন্সটা হলো এই বইটা, আমার রেফারেন্স যেটা হলো মহাভারত, যেটা রাজশেখর বসু সারানুবাদ। আরেকটি বই আছে, এই বিশালাকার বইটি, যেটা হলো মহাভারত কালীপ্রসন্ন সিংহ অনুদিত প্রথম খণ্ড শুধু এটা। হ্যাঁ, এবং দেখুন এটা মানে এই ব্যাপারটা বুঝতে পারছেন তো, দ্বিতীয় খণ্ড দিতে হবে না আপাতত, রাখো। হ্যাঁ, আর আমার রেফারেন্স হচ্ছে, হ্যাঁ, এটা মানে এরকম 10টা আছে, তাই নিয়ে মহাভারতের পুরো মহাভারতটা আর কি। হ্যাঁ, তো আমরা এখনো আদি পর্বেই আছি। অনেক ক্ষেত্রেই শুনি আমরা মহাভারত শুরু হয় শান্তনু এবং শান্তনুর গল্প দিয়ে, অ্যাকচুয়ালি সত্যবতী শান্তনুর গল্প দিয়ে বা গঙ্গা শান্তনুর গল্প দিয়ে, কিন্তু মহাভারত কিন্তু আসলে ওইভাবে শুরু হয়নি। আর আরেকটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হলো অনেক পডকাস্ট হচ্ছে মহাভারত নিয়ে। আরেকটা কেন, তার কারণ হলো আমরা উই ওয়ান্ট টু ডকুমেন্ট দিস অ্যাজ এ পার্ট অফ ইউটিউবে একটা ডকুমেন্ট করে রাখতে চাই, যে আমরা পুরোটা যেইভাবে মহাভারত বর্ণিত হয়েছে ঠিক সেইভাবেই আমরা মহাভারতকে ডকুমেন্টাইজ করতে চাই, যাতে একটা রেফারেন্স হয়ে থেকে যায়। আমরা চেষ্টা করব যতটা সৎভাবে, যতটা আমাদের মানে পড়াশোনা এবং নিজেদের মতো করে বোঝা থেকে যতটা যে পারি আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। সো আমরা অলরেডি একটা পয়েন্ট অবধি এসছি। হ্যাঁ, এখানে একটা কথা বলা আপনাদের খুব জরুরি, যে আপনাদের নিশ্চয়ই আগের এপিসোডগুলো দেখেও মনে হয়েছে যে একটু জটিল ব্যাপারটা আর কি। মানে এবার এটা কিন্তু আমাদেরও সমস্যা, হ্যাঁ, এবং যে মহাভারত পড়বে তারই সমস্যা, কারণ মহাভারত একটা লিনিয়ার গল্পই নয়, যে একটা জায়গা থেকে শুরু হলো একটা জায়গা থেকে শেষ হলো, এমন কোনো জায়গা নেই মহাভারতের যেখানে একটা ওয়ান পয়েন্টে শুরু হচ্ছে আরেক পয়েন্টে শেষ হচ্ছে। এটা পুরোপুরি একটা গোল 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 গোল, এবং তার মাঝখানে ব্রাঞ্চ বেরিয়ে যাচ্ছে, শাখা প্রশাখা উপশাখা প্রচুর আসছে, সেগুলো আবার পরে এসে ফিরছে, এবং এমন এমন নাম আছে যেগুলো একই নামের দুটো লোক। হ্যাঁ, জরৎকারু, তার নাম, তার বউয়েরও নাম জরৎকারু, বলেছে আমার নামের বউ না হলে আমি বিয়ে করবো না। মানে এবার এগুলো কনফিউশন আছে। কাশ্যপ বলে এখানে যেমন ওই পরীক্ষিতের গল্প, আমরা কাশ্যপে আসবো। কাশ্যপের ব্যাপারটা কি, কাশ্যপ মুনি একটা, আর এই যে ভদ্রলোক যাচ্ছেন যার নাম কাশ্যপ, সেটা কিন্তু কাশ্যপ মুনি লেখা নেই, লেখা আছে ব্রাহ্মণ কাশ্যপ। তার মানে আমরা বুঝবো কি করে ওটা সেম কাশ্যপ কিনা? ঐরাবত মানে নামে হাতি তো আছে, হাতি আছে, ঐরাবত নামে আবার সাপও আছে, রাইট, সেটা আবার কদ্রুর পুত্র।
যাই হোক, এইসব বিভিন্ন জিনিস আছে। ও যেটা বলতে চাইলো সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো জটিলতা প্রচুর। আমরা চেষ্টা করব যতটা সিম্পলিফাইড ওয়েতে আপনাদের কাছে গল্পগুলো প্রেজেন্ট করা যায়, কারণ গল্পগুলো বেসিক্যালি খুব ইন্টারেস্টিং। আর আমার মনে হয় প্রত্যেকটা গল্পেরই একটা মোরাল অফ দ্য স্টোরি তো থাকেই। তো সেটা আমরা নিজেদের মতো করে ইন্টারপ্রেট করার চেষ্টা করবো। আপনাদের ইন্টারপ্রিটেশনও যদি আপনাদের কোনো একটা গল্প থেকে কোনো একটা ইন্টারপ্রিটেশন মনে হয় যে হ্যাঁ এটার মোরালটা আমি এরকমভাবে বুঝলাম, প্লিজ কমেন্টে সেটা লিখবেন, একটু সময় নিয়ে লিখবেন, আমাদেরও সেটা দেখতে ভালো লাগবে। বেশ, তাহলে আজকে তা আমরা পৌঁছেছিলাম কত দূর অবধি? যে কদ্রুবিনতার গল্প আমরা বলেছি, যে সাপের উপরে মানে সর্পকুলের উপরে একটা সাপ দেয়া হয়েছে, এবং বিনতার পুত্র গরুড়ের জন্ম। এই অবধি আমরা বোধহয় এসে পৌঁছেছিলাম। ডিমটা ফুটেছে, বিনতার দুটো ডিম ছিল, তার মধ্যে একটা ডিম 1000 বছর পর, মানে আরও 500 বছর, টোটাল 1000 বছর পর ফুটে এক গরুর বেরিয়েছে। এইটুকু অবধি আমরা বলেছিলাম। এবার আমরা শুরু করি গরুরের গল্প, গরুরের উপাখ্যান। প্রথম প্রশ্ন হচ্ছে, গরুর তো একটা বিশাল আকার একটা পাখি বলা যায়, পাখি বা প্রাণী বলা যায়, কারণ সে তার নোক আছে, তার পাখা আছে, তার সে কথা বলে, অবশ্যই কথা তো বলেই, কথা তো সবাই বলে ওখানে, কিন্তু তার সঙ্গে তার একটা, হ্যাঁ পাখিই বলা যায় তাকে, গরুর একটা বড় ব্যাপার আর কি। তো এহেন গরুরের জন্ম কেন হলো যে এত শক্তিশালী? মানে যখন গরুর প্রথম ভূমিষ্ঠ হয়ে, মানে ডিম ফুটে বেরিয়ে যখন সে উড়লো প্রথম আকাশের দিকে, তখন একটা সাংঘাতিক কাণ্ড হয়েছে যে কিছু একটা এসছে পৃথিবীতে। মানে দেব টেব যারা রয়েছে তারা গিয়ে সমস্ত বিভাবসুর কাছে, বিভাবসু মানে হচ্ছে আপনার অগ্নি, অগ্নির কাছে গিয়ে আশ্রয় নিয়ে বলছে এটা কি একটা সাংঘাতিক, সে সারা আকাশ ঢেকে ফেলছে, এত বড় একটা পাখি, প্রায় মনে হচ্ছে ইন্দ্রর সমান শক্তিশালী। তো এখানে পাখির জন্ম কেন হলো? হ্যাঁ, এটা হচ্ছে প্রথম গল্প। একটা তো যুক্তি আমরা পেয়েছি যে বিনতার বর চেয়েছিল যে 1000 সাপের থেকে বেশি শক্তিশালী হবে। হ্যাঁ হ্যাঁ, দুটো পুত্রই 1000 সাপের থেকে বেশি হবে শক্তিশালী। কিন্তু আরেকটা যুক্তি আছে, আরেকটা গল্প আছে, আরেকটা গল্প আছে, সেটাকে তুই বলবি? বল। ঠিক আছে। তো এই যে কাশ্যপ মুনি ধরে নিয়ে আপাতত, কাশ্যপ মুনি তার সন্তান লাভের জন্য যজ্ঞ করবেন। তো যজ্ঞ করার জন্য বলছেন কাঠ নিয়ে আসতে অনেক লোকজনকে, তার মধ্যে ইন্দ্র একজন, যাকে বলেছেন তুমি যজ্ঞের কাঠ নিয়ে এসো। আর কিছু ঋষি ছিলেন যাদের নাম হচ্ছে বালখিল্য কথাটা আমরা শুনি, খুবই শুনি। বালখিল্য অ্যাকচুয়ালি কিছু ঋষি যারা মিনিয়েচার ঋষি, একদমই লিলিপুট যেরকম ওরকম আর কি। তো বলছে যে একটা এই বৃদ্ধাঙ্গুষ্ঠের সমান, একেবারেই ছোট, মিনিয়েচার। তো এরকম ঋষি, কিন্তু খুব শক্তিশালী এবং খুবই ধর্মপ্রাণ ঋষি। তো বালখিল্যদেরকেও বলা হয়েছে যে আপনারাও আমার সন্তানের এর জন্যে সন্তান লাভের যে যজ্ঞ হবে তার জন্য আপনারা কাঠ নিয়ে আসুন, কাঠ পাতা যা লাগে আর কি। ইন্দ্র বড় বড় কাঠ নিয়ে আসছে। সে সময় তারা দেখে যে বেশ কিছু বালখিল্য মিলে একটা পলাশ পাতা নিয়ে চলছে। পলাশ পাতা, সেটাকে কয়েকজন মিলে বইতে হচ্ছে আর কি। এবং বইতে বইতে তারা একটা জায়গায় গেছে যেখানে দেখছে ওই যেটাকে গোষ্পদ বলে, বুঝলেন তো, মানে ওই গরু চলে গেলে খুঁড়ে ওখানে একটা ফাঁকা হয়, সেখানে জল জমে গেলে পরে হয়। তো সেই গোষ্পদ পার হতে পারছে না বালখিল্যরা, ছোট তো। সেই দেখে ইন্দ্র একটু তাচ্ছিল্যই করলেন তাদেরকে, এরা করবে এরকম। কিন্তু বালখিল্য, ওরা তো ঋষি, শক্তিশালী, ওনারা খুব রুষ্ট হয়ে তারা শাপ দিলেন যে আমাদের বরে বা আমাদের শাপে ইন্দ্রের সমান একজন আরেকটা ইন্দ্র, অল্টারনেটিভ ইন্দ্র আমরা তৈরি করব। তো এটা শুনে তারপরে কাশ্যপ মুনির কাছে পৌঁছলো কথাটা। তিনি বলেন এ তো গণ্ডগোল হয়ে গেল। তিনি আবার এলেন বালখিল্যদের কাছে যে এটা আপনারা কি করলেন। এবং সেই সময় মহাভারতের কথা অনুযায়ী এই ধরনের পুণ্যাত্মা ঋষি মুনিরা যদি বলে থাকেন সেটা সত্যি হবে। এবং ভাবুন মানে ক্ষমতাটা ইন্দ্রের থেকে বড় একটা তৈরি হবে কেন না, কিছু প্রফেসর মিলে বলে ফেলেছে একদম। তো বলে যে এটা আপনারা কি বললেন? বলে হ্যাঁ আমরা বলেছি যখন সেটা তো হবেই, একদম কিছু করার নেই। তবে আমাদের এই সাপটা আপনার জন্য বর হতে পারে। কীরকম? বলে ওই যে আপনি সন্তান লাভের জন্যে যজ্ঞটজ্ঞ করছেন, তার মধ্যে দুটো সন্তান হবে, অরুণ আর গরুর। তারা দুজনেই এই
ইন্দ্রের থেকে ইন্দ্রের বড়, থেকেও বড়, শক্তিশালী, তেজস্বী এবং শক্তিশালী হয়ে দাঁড়াবে। তো অরুণ কেন সম্পূর্ণ অরুণের জীবন হলো না সেটা আমরা শুনেছি, যে বিনতা ডিম ফাটিয়ে ফেলেছিলেন। তো সেই জন্য অরুণ কি, যে সূর্য উদয়ের আগে আকাশ ভরা যে একদম আলো, আগুনের মতো আলো হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে অরুণ। হ্যাঁ, সেটার আরেকটা নাম আছে, ওই যে আভাটা, ওটাকে অরুণ আভ বলে। এ নেম ইন্টিগ্রেশন, বুঝলেন, নেম ইন্টিগ্রেশন। হ্যাঁ, যাক। হ্যাঁ, এবার তো তার দ্বিতীয় হচ্ছে গরু। দ্বিতীয় হচ্ছে গরুরের জন্মের উপাখ্যানটা শুনলেন, জন্ম। হ্যাঁ, এবার আমার এখানে একটা জিনিস এখানে একটু আমার মনে হয়েছে, যে এই যে বিভিন্ন রকম ঋষি মুনি বিভিন্ন সাইজের বলা হচ্ছে, বিভিন্ন প্রাণী, তাদের সাপের অধিকার আছে, হ্যাঁ, বরের অধিকার আছে, এটা কিন্তু একটা ইকোলজিক্যাল একটা ব্যাপার, ইকোলজিক্যাল ইকুইলিব্রিয়ামের একটা ব্যাপার আছে। আমার মনে হয় যে সবার নিজের নিজের মতো করে তাদের কিন্তু একটা ক্ষমতা আছে সেই প্রকৃতি বা পৃথিবীতে। আমার মনে হয় সেখানে প্রকৃতিকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। বারবার দেখ, মহাভারতের পুরোটা জুড়ে প্রকৃতিকে কিন্তু খুব ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, এবং এমন এমন জায়গার কথা বলা হচ্ছে যে জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট জায়গা। মানে আমরা এই গল্পেই এখনই শুনতে পারবো, এই গরুর বেরোনোর পর, গরুর নিজের তেজ নিয়ে আকাশে ওড়ার পর সবাই তো ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এবং হয়ে যাওয়ার পর বললেন যে দেবতা, অসুর, মানে সবাই আর কি, মানে সারা পৃথিবীতেই বোঝা গেল কেউ একটা এসছে। তারা বিভাবসুর কাছে গিয়ে আশ্রয় নিলেন। বিভাবসুর আবার আরেকটা দিক আছে, সেটা পরে বলছি। তো সেখান থেকে সে নিজের মায়ের কাছে গেল। অবভিয়াসলি মা, সন্তান জন্ম হওয়ার পর তার মায়ের কাছে যাবে। তো এবার গিয়ে দেখে তার সতীন আর কি, সেই অর্থে তার বিমাতা, এই কথাটা বারবার মহাভারতে আছে, তার বিমাতা কদ্রু তাকে বলল যে আমরা এই মুহূর্তে একটা দ্বীপে যাব, এবং তুমি যেহেতু এত বড়, তুমি যেহেতু উঠতে পারো, তাহলে আমাদের নিয়ে চলো। এবং সেই সহস্র নাগ এবং কদ্রু এবং বিনোদা সবাই মিলে চলে গেল একটা ইয়েতে। গরুরকে মানতেই হলো। হ্যাঁ, গরুর প্রশ্ন তখনও করেনি। গরু বলছে ঠিক আছে চলো, যাবে, তো আমি আই ক্যান টেক, মানে আমার অত ক্ষমতা আছে। হলো। তারপরের ব্যাপারটা হলো, ওখানে গিয়েও না, ওড়ার পরে কি হলো সেটা বল। হ্যাঁ, ও আচ্ছা, ইম্পর্টেন্ট ব্যাপার। ওড়ার পরে কি হলো, গরুরের জাস্ট মানে কি বলবো, হাইট অফ ওরা, হ্যাঁ, ফ্লাইট, সেটা প্রায় স্পেসের কাছাকাছি সূর্যের কাছাকাছি চলে গেলো। এবার তাতে সূর্যের যা তেজ, সেই তেজে এই যে নাগপুত্ররা আছে, নাগ আপনারা মানে সাপ জানেন আপনারা, শীতল রক্তের প্রাণী, খুব বেশি গরম সহ্য করতে পারে না তারা, সূর্যের তাপে প্রায় পুড়ে যাবে অবস্থা। সেই সময় কদ্রু বলল না, এইটা তো হতে দেওয়া যায় না। তো ইন্দ্রকে স্তব করলো, স্তব করে যেই বইটা একটু আগে দেখালাম তাতে একটা এত বড় স্তবও লেখা আছে, সেই স্তবটা এক্স্যাক্টলি কি বলেছিলেন সেটাও লেখা আছে। এটাতে সেটা নেই, এটাতে বেসিক্যালি ছোট করে লেখা আছে, আমরা ছোট করেই বলার চেষ্টা করছি। স্তব করার পর ইন্দ্রকে বললেন তুমি বৃষ্টিপাত করো এই মুহূর্তে এই জায়গাটায়, মানে তাহলে যাতে আমার এই সূর্যের তেজে আমার পুত্ররা না মারা যায়। তো ইন্দ্র ঠিক আছে, ইন্দ্র সদয় হয়ে স্তবে খুশি হয়ে, সেই সময় দেবতারা কিন্তু স্তব করলেই খুশি হয়ে যেত, আজকাল হয় না, আলাদা ব্যাপার। আমরা বোধহয় স্তবটা ঠিক করে উঠতে পারছি না। তো হয়ে গেল, বৃষ্টি হলো, তারা বেঁচে গেল। বেঁচে গিয়ে এবার তারপর তারা একটা দ্বীপে নামলো। সেই দ্বীপ বেশ সুন্দর। সেই দ্বীপ থেকে কদ্রু হঠাৎ বলল আমি আরেকটা দ্বীপে যাব যেখানে নির্মল জল আছে, মানে কি বলবো, সেই অর্থে আর কি মিনারেল ওয়াটার আছে, একটু সুন্দর জল খেতে চাই। এইবার গরুরের প্রশ্ন তৈরি হলো, যে গরুর বলল যে 1 মিনিট, আমি একটা ফ্লাইট নিলাম, সেই নিয়ে আপনাদের এখানে ল্যান্ড করলাম, নাও আই নিড টু আস্ক যে এর পরের ফ্লাইটটা কেন আবার। মাকে বলো, মা কেন হচ্ছে এই ব্যাপারটা, আমাকে কেন বারবার এইরকম অর্ডার দেওয়া হচ্ছে। তখন বিনোদা বলল যে তোমার যে বিমাতা, মানে আমার যে সতীন কদ্রু, তার অভিশাপে আমি তার দাসিত্ব গ্রহণ করেছি বাজি হেরে। অভিশাপ না, ঠিক বাজি হেরে আমি তার দাসিত্বতে আছি, মানে তার দাস হয়ে আছি। তো সেটার গল্পটা আমরা জানি সেই গল্পটা আমরা শুনেছি। উচ্চশ্রবার লেজের মধ্যে কালো হয়ে ছিল, ওই জন্য বিনতা হেরে গেছিল। গুরু বলে তাহলে আমরা বারবার একটা কথা বলেছি, সাপ আর সাপমোচনের গল্প আছে। গুরু বলল সাপমোচনের উপায় কি? গুরু বললো, সাপদের কাছে গেল, গিয়ে বললো যে তোমাদের মাকে বলো বা আমাকে বলো, আমাকে একটা অপশন দাও। তো বললো ঠিক আছে, তাহলে একটা বেস্ট অপশন হলো যাও
অমৃত মন্থন হয়ে গেছে, তার আগে আপনারা জানেন অমৃত মন্থন হয়ে গেছে, অমৃত কুম্ভ দেবতারা নিয়ে চলে গেছে, সেই গল্পটাও আমরা করেছি কিছুটা। অমৃত মন্থন হয়ে যাওয়ার পর অমৃত কুম্ভ আছে, তার মানে এইবার বলল যে অমৃত কুম্ভ তুমি নিয়ে এসো আমাদের জন্য, তাহলে তোমার মায়ের মুক্তি। এবার এই অমৃত কুম্ভটা চাইলো কেন? তার কারণ হচ্ছে ওরা তো জানে যে আমাদের মাই শাপ দিয়েছে যে আমরা জন্মেজয়ের যজ্ঞে সবাই পুড়ে মরে যাব, একদম। তো আমাদের এবার অমৃতটা খেতে হবে যাতে আমরা অমর হয়ে যাই। হ্যাঁ, সেখানেও আবার একটা মানে অমৃত খাওয়ার সময়ের গল্পটা হেভি, যেটাতে আবার আরেকটা ওয়ে আছে। এবার গরুর তো উড়ে অমৃত আনতে যাবে, কিন্তু পয়েন্টটা হলো এই তো গরুর জন্মালো কিছুক্ষণ আগে, গরুরের মতো একটা বিশাল দেহী প্রাণী, অত বড় তেজস্বী, তো খিদে তো পাবে, খাবে কি? তো বিনোদা বলল, দেখো আমি তো ওইভাবে তোমায় কিছু বলতে পারছি না, তুমি তো ব্রাহ্মণদের খেতে পারবে না, তুমি মানুষদের খেতে পারবে না, তাহলে একটা কাজ করো, সমুদ্রের পাড়ে যাও, সমুদ্রের পাড়ে প্রচুর নিষাদ বাস করে, তুমি সেই নিষাদদের খাও, ওইটাই একমাত্র তোমার ভালো ডায়েট হতে পারে এই মুহূর্তে, মানে ভালো খাবার হতে পারে। তো সে তো গেল সমুদ্রের এক পারে, সেই জায়গাটা বলে দিয়েছিল, সেখানে গিয়ে সে নিষাদ ভক্ষণ করা শুরু করলো। নিষাদ ভক্ষণ করছে একটার পর একটা, ও কিছুই যায় আসছে না, কারণ সে হলো গরুর মানে এই যেই বরের কথা প্রেমাশিস বলছিল, এত পাওয়ারফুল একটা মানুষ, এত বড় এক মানুষ বলবো না, এত পাওয়ারফুল একটা পাখি যে তার মানে তার উদর পূর্তির জন্য প্রচুর খাবার দরকার। সে নিষাদদের খেতে থাকলো, নিষাদদের খেতে খেতে হঠাৎ করে দেখে পেটে একটা অসুবিধা হচ্ছে, কোনো একটা প্রবলেম হচ্ছে। ও বোঝে নিশ্চয়ই কোনো ব্রাহ্মণ ভুল করে আমি খেয়ে ফেলেছি। ব্যাপারটা কি, ওইখানে একটা নিষাদদের মধ্যে একজন ব্রাহ্মণ একজন নিষাদ রমণীকে বিয়ে করে ওখানে ছিলেন। খেতে খেতে ও অবভিয়াসলি বুঝতে পারেনি, খেতে খেতে ব্রাহ্মণটাকে খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার পর ব্রাহ্মণটাকে বলছে তুমি বেরিয়ে এসো। বলছে আমি একা বেরোবো না, আমার যে নিষাদ রমণী আমার স্ত্রী যে, তাকে নিয়ে একসাথে বেরোবো। তো বলছে ঠিক আছে, বের করে দেয় এবং ফাইনালি ওকে আশীর্বাদ দিয়ে বলে যে ঠিক আছে, মানে এবার তুমি যাও, কিন্তু গরুরের তো পেট ভরেনি না। কিন্তু এইখানে একটু দাঁড়াই আমরা, সেটা হচ্ছে আমার এই গল্পটা খুব ফ্যাসিনেটিং লেগেছে এই পার্টটা। এখানে 2-3টে জিনিস, একটা হচ্ছে যে এই যে বিনতাকে বলে তুমি ব্রাহ্মণ ভক্ষণ করতে পারবে না, এটা পুরো আস্তিক পর্ব এবং পরেও আছে যে ব্রাহ্মণ অবদ্ধ, হ্যাঁ তাকে মানে সে তুমি যেই যত বড় বীরই হও না কেন, তুমি ব্রাহ্মণকে তুমি অনিষ্ট করতে পারো না একদম, এবং ব্রাহ্মণের রাগের থেকে ভয় পাও। এবার এটার কাস্টিজম দিয়ে এটাকে ব্যাখ্যা করা যেতেই পারে, কাস্টিজম দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে, বাট আরেকটা ওয়ে আছে তুই যেটা বলতে চাচ্ছিস। আমি যেটা বলছি যে আমরা যদি কনসেপচুয়ালি দেখি যে যারা শিক্ষিত, যারা সমাজে বিদ্যা এবং শিক্ষা এর কাজটা করবে, ধরুন আজকের দিনে প্রফেসর, টিচার্স, গুরু, যারা সঙ্গীতজ্ঞ, এই ধরনের লোককেই তো আমরা আজকের দিনে ব্রাহ্মণ বলবো। তো ভাবুন তাদের যদি একটা ইমিউনিটি থাকে, যে অ্যাডমিনিস্ট্রেশনের লোক হও, যত শক্তিশালী হও, যে শিক্ষিত তাকে তুমি কিছুতেই অনিষ্ট করতে পারবে না। এটা আমার মনে হয় একটা মেসেজ। আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ আছে, সেটাও কাস্টের মেসেজ। হ্যাঁ, যে ব্রাহ্মণ বিয়ে করেছে একজন নিষাদ রমণীকে, তার মানে কাস্টিজমের যে কথাটা বারবার বলা হয় যে সেই সময়ও বর্ণাশ্রম খুব স্ট্রংলি ছিল, সেখানে দেখা গেল এই গল্পে অলরেডি একটা মিক্সড কাস্টের ম্যারেজ, এবং নট অনলি দ্যাট, ব্রাহ্মণ নিজের প্রাণ বাঁচাতে পারত। তার মানে দের ইজ এ পসিবিলিটি না, দের ইজ এ প্রমাণ অফ লাভ, মানে একদম একটা প্রুফ অফ লাভ, যে তার ভালোবাসাটা এতটাই স্ট্রং ছিল যে সে বেরিয়ে আসার জন্য তার স্ত্রীকেও একসাথে বের করে নিয়ে আসলো। তার মানে এবং এখানে এটাও ইম্পর্টেন্ট যে নিষাদ রমণীর সাথে বিয়ে হয়েছে একজন ব্রাহ্মণের, এটাকে কিন্তু পুরো পর্বে কোথাও এটাকে নর্মালাইজ করেই দেখা হয়। হ্যাঁ, নর্মালি ব্যাপার, হ্যাঁ এটা নর্মাল ব্যাপার তাই। তো তার মানে অনেকেই অনেক সময় সনাতন নিয়ে অনেক বক্তব্য রাখে, বাট মহাভারতকে যদি সনাতন ধর্মের একটা পার্ট হিসেবে ধরা হয়, তাহলে কিন্তু সেই সময়েও ইন্টারকাস্ট ম্যারেজের প্রচলন ছিল। হ্যাঁ, ঠিক আছে। এবার এটা নিয়ে নিশ্চয়ই যারা সংস্কৃতের পণ্ডিত তারা অনেক কথা বলতেই পারেন। এবার আমাদের কি কাজ আজকের দিনে দাঁড়িয়ে জিনিসটা যেভাবে আমরা যা শিখতে পারি এবং সেটাকে কাজে লাগাতে পারি। আমার মনে হয়েছে দ্বিজ মানে কি দুবার যার জন্ম হয় তারাই দ্বিজ। দুবার জন্মটাকে রিচুয়াল দিয়ে ব্যাখ্যা করা যায় যে হ্যাঁ যার পৈতে হয়, উপনয়ন হয়, কিন্তু দ্বিজ তো এটাও হতে পারে যে
তুমি জন্মগ্রহণ করলে, কিন্তু তোমার কাজ দিয়ে তুমি একটা অন্য কিছু তুমি ব্রাহ্মণ হয়ে গেলে বা ক্ষত্রিয় হয়ে গেলে বা অন্য কিছু হলে। জন্ম যেভাবে হয়েছে, কিছুই না করে, পড়াশোনা না করে, কোনো শিক্ষা লাভ না করে যদি থেকে যায় কেউ, তাহলে সে জীবনটার তো আজকের দিনেও কোনো মানে নেই। রাইট। এবার যে সেটা দিয়ে সেই জন্ম যেখানেই করুক, সে যদি শিক্ষা লাভ করে বা ধর অস্ত্রশস্ত্র চালনাই শিখলো বা অ্যাডমিনিস্ট্রেশন শিখলো বা ম্যানেজমেন্ট শিখলো বা ব্যবসা শিখলো, তার তো দ্বিতীয় জন্মই হলো, কারণ এগুলো তো সব অ্যাকুয়ার্ড নলেজ জন্মের পরে। তাহলে আমরা তো এইভাবে ভাবতেই পারি যে এই দ্বিজ যাদেরকে বলা হচ্ছে তাদের দ্বিতীয় জন্মটা হচ্ছে এরকম, এবং সেভাবেই মানুষ ব্রাহ্মণ ক্ষত্রিয় হতো। এবং আরও একটা বিষয় আছে, সেটা হলো ব্রাহ্মণের প্রাথমিকভাবে 2-3টে ভাবে বলা হয়। একটা হলো ব্রহ্মপুরাণে ব্রাহ্মণ নিয়ে যেটা বলা আছে, সেটা হলো ব্রহ্মার থেকে যাদের জন্ম হয়েছে তাদেরকে ব্রাহ্মণ বলা হয়, একটা ওয়ে। আরেকটা হলো ব্রহ্মজ্ঞান যাদের তৈরি হচ্ছে, বা ব্রহ্মজ্ঞান বলতে বেসিক বেদ এবং উপনিষদ বা বেসিক শাস্ত্রের পাঠ যারা কমপ্লিট করেছে তাদের ব্রাহ্মণ বলা হয়। গুরুকুল থেকে যখন বেরোলো তখন তারা সম্পূর্ণ তাদের বেসিক শিক্ষাটা কমপ্লিট করে বেরোলো। আর সেই শিক্ষা কিন্তু আজকের দিনের এডুকেশনাল শিক্ষার মতো না, সেখানে খুব কাস্টমাইজড শিক্ষা হতো। মানে গুরুরা স্পেসিফিক্যালি কোনো আমরা অলরেডি গুরুবাদ নিয়ে কথা বলেছি ফার্স্ট এপিসোডেই, আরুণির গল্প বলেছি, উপমন্যুর গল্প বলেছি, উত্তঙ্কর গল্প বলেছি। সেখানে একটা জিনিস দেখা গেছে যে গুরুরা যা বলবে সেটা হলো বেদ বাক্য, এবং সেক্ষেত্রে গুরুরা কিন্তু বিভিন্নভাবে শিক্ষা দিত। আরুণিকে যেভাবে দিয়েছে, উপমন্যুকে যেভাবে দিয়েছে, শিক্ষার এগুলো কিন্তু শিক্ষা। এবং এই পরীক্ষা দিয়ে পাশ করলো, বললো যে তোমার সম্পূর্ণ জ্ঞান সম্পন্ন হলো। কি জ্ঞান কি সম্পন্ন হলো? তুমি বুঝলে থ্রু ইয়োর লাইফ এক্সপিরিয়েন্সেস। তো এটাই আলটিমেটলি মানে আমরা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করছি বা নিজেদের মতো করে ইন্টারপ্রেট করার চেষ্টা করছি। আমরা কিন্তু এটা বলছি না এটাই শেষ ইন্টারপ্রিটেশন, এটা আমাদের ইন্টারপ্রিটেশন। ঠিক এই অবধি এলাম। তো এবার গরুরের তো খিদে মিটলো না, কি করলো তারপরে? মা কাশ্যপের বাবার কাছে গেল, খিদে না মিটলে মার কাছে ছিল প্রথমে, আবার এবার বাবার কাছেই যাবে। বললো কাশ্যপের কাছে গিয়ে, বাবা খিদে তো মেটেনি, কি করলো? কাশ্যপ বললে দুটো, আবার গল্প শুরু করলেন। এই মানে হঠাৎ করে গল্প শুরু করে দেয়, আর সেটা একটা মহাভারতের পাঠ হয়ে দাঁড়ায়, আমাদের সমস্যা হয়ে যাচ্ছে তাতে। দুই ভাই ছিল, বিভা বসু আর সুপ্রতীক। হ্যাঁ, বিভা বসু এবং দুজনেই বেশ একটু ঋষি, বিভা বসু বেশি একটু ঋষি টাইপের আর কি মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু এ দুজনের মধ্যে সম্পত্তি নিয়ে একটা ঝামেলা ছিল। ধন বিভাজন, যদি স্পেসিফিক্যালি বলতে হয়, ধন বিভাজন, সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা। বিশেষত সুপ্রতীকের চাই যে আমাকে আলাদা করে দাও, আমাকে ধন নিয়ে আলাদা করে দাও। তো এই ব্যাপারটা সেই সময়ও খুব একটা ভালোভাবে দেখা হতো না। আজকেও যে ভাইয়ে ভাইয়ে লড়াই হয়, সেটাও যেরকম আজকের কথা হচ্ছে, এখানেও কিন্তু তার রেফারেন্স পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো একটা পয়েন্টে এসে বিভা বসু বললেন সুপ্রতীককে, দেখো এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু বড় পাপ হয়ে যাচ্ছে, এইভাবে ভাই ভাই লড়াই করা ঠিক নয়, এটা তুমি খুব খারাপ কাজ করছো। তো কোনো শুনছে না। তো সুপ্রতীক এবং বিভা বসু দুজনেই এই ঝামেলা করে একজন অপরজনকে শাপ দিল। এবং বলল বিভা বসু যে শাস্ত্র মানে না, গুরুর কথা শোনে না, যে ধনকে সব মানে মানে সম্পত্তিকে সব ভাবে, তার এই মানে সেটা খুব একটা ভালো ব্যাপার না, এবং সেটাকে ঋষিরা ভালো চোখে দেখেন না। সুতরাং আমি তোমাকে দেব শাপ। তো বিভা বসু প্রথমে সুপ্রতীককে এই পছন্দ না বলে তুমি হাতি হয়ে যাবে, হস্তি হয়ে যাবে। আর উল্টে শাপ দিয়েছে যখন, তো একটা উল্টোও করতে হবে, ঝামেলা চলছে তো একদম। তো সুপ্রতীক বিভা বসুকে বলছে, ও আমি হাতি হয়ে যাব, তুমি কচ্ছপ হয়ে যাবে। এবং সেটা কিন্তু মানে যে সে হাতি কচ্ছপ না, তারা একটা বিরাট কেন? এটার কারণ কি আমার কি মনে হচ্ছে, এটার কারণটা কি? কারণ এর দুজনই বেশ জ্ঞানী মানুষ ছিলেন। তো তাদের যে জ্ঞানের বহিঃপ্রকাশ, সেটাতে তাদের যে হস্তিরূপ বা কচ্ছপ রূপ, সেটাও বিরাট। আমরা গজকচ্ছপ লড়াইয়ের কথা শুনি, অনেকবার শুনেছি গজকচ্ছপ। হ্যাঁ, এরা এবার তো লড়াই করা তো থামছে না, হাতি হয়েছে আর কচ্ছপ হয়েছে তো কি, তো হাতি নামছে জলে আর কচ্ছপ জলেই তো রয়েছে, এ দুজনের মধ্যে লড়াই চলছে, মানে একটা হুলুস্থুলু, একটা সরোবরের মধ্যে তারা লড়াই করেই যাচ্ছে, সেটা অনেক দিন ধরে চলে যাচ্ছে। তো এই কাশ্যপ মুনি এবার বললেন গরুড়কে যে এরা বহুদিন ধরে লড়াই করছে কিন্তু মুক্তি পাচ্ছে না, এদেরকে তুমি খেয়ে নাও। কারণ এরা আলটিমেটলি এদের মুক্তি দরকার। তো গরুর গিয়ে নখে করে তুলে নিল। এত বড় গজ এবং কচ্ছপকে সে নখে করে তুলে নিল।
খেতে পারলো না ওইভাবে চপ করে তো খাওয়া যায় না, নখে করে তুলে নিয়েছে যে এবার কোথাও একটা ডালে বসে আমি খাবো। হ্যাঁ, এবং সেটা ইম্পর্টেন্ট যে ওখানেই খেয়ে নেয়নি, কারণ তার একটা স্পেস লাগবে, সে বসে প্রপারলি খাবে। আর ডালে বসে একটা চন্দনের ডাল, সে বললো যে এবার আমার ডালে বসে তুমি খাও। তো ডালে বসলো যখন, তখন হলো আরেক সমস্যা, সে ডালের মধ্যে ওই বালখিল্য তারাও রয়েছে। এবার ডাল ঝাঁকাঝাঁকি হচ্ছে, মানে ভেঙে গেছে ডালটা, যেই গরুর বলেছে। চন্দন গাছের কিন্তু ঠিক উদ্দেশ্যই ছিল যে আমার ডালে বসে খাবে গরুর, এরকম একটা পুণ্যাত্মা মানুষ নতুন, তো ডাল ভেঙে গেছে। এবার দেখছে, আমাদের গরুর দেখছে যে এই ডালের মধ্যে, ডালটা ভেঙে গেছে, তো ডালের মধ্যে বালখিল্য রয়েছে অনেকে, এরা তো পড়ে যাবে। তো কাশ্যপ মুনি ওকে বলে দিল যে দেখো বাবা, ওরা সব কিন্তু পুণ্যাত্মা ঋষি। হ্যাঁ, মানে এটাতে আবার ব্যাপার আছে, এটা গরুর এটা বুঝে ওই ডালটা নিয়ে কাশ্যপ মুনির কাছে গেলেন, বলছে যে আমি তো, মানে গরুর তো অবভিয়াসলি কাশ্যপের ছেলে, মানে কাশ্যপের সন্তান, মানে ছেলে বলা ভুল হবে, কাশ্যপের সন্তান, মানে সে তো জানে যে বালখিল্য মুনিরা হলো খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট অফ সোসাইটি, যেই একটু আগে বললাম যে একটা ইকুইলিব্রিয়াম ছিল, সেখানে ও নিয়ে গেল, গন্ধমাদন পর্বতে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো গন্ধমাদন পর্বত মানে সেই পর্বতই কিন্তু যেই পর্বতটার কথা রামায়ণে আছে, মানে গন্ধমাদন নাম তো সেম, মানে উই ক্যানট বি একদম শিওর হতে পারবো না যে এটাই ওই গন্ধমাদন, বাট গন্ধমাদন পর্বতে গেল, সেই শাখা থেকে ঝুলছে দেখে ওকে নিয়ে গেল, মানে গরুর অ্যাকচুয়ালি খুব ভয় পেয়েই নিয়ে গেল। এবার তারপর কাশ্যপ মুনি বললেন যে বালখিল্যদের সাথে এটা করা যাবে না, কিন্তু তিনি তখন বালখিল্যদের বললেন যে এই তো আমার ছেলে, এ কিন্তু একটা ভালো কাজ করতে যাচ্ছে, মুক্তি দিতে যাচ্ছে, আপনারা এখান থেকে সরে যান, নইলে পরে আপনাদের প্রাণ চলে গেলে পরে তো ব্যাপারটা ভালো হবে না। তো বালখিল্যটা তো জ্ঞানী মানুষ, ওনারা সরে দাঁড়ালেন, সরে চলে গেলেন হিমালয়। আমার কখনো কখনো এটা পড়তে গিয়ে মনে হচ্ছে যে বালখিল্য বোধহয় পিঁপড়ে হতে পারে, কিন্তু বালখিল্য ঋষি, তারা মুনি, তারা তো বালখিল্য মুনিরা তো সেখান থেকে বললেন হিমালয় তপস্যা করতে চলে গেলেন। এবার গরুর বলল যে এই যে এত বড় একটা ডাল, মানে গরুর বসেছে, মানে সেই ডালটা তো বিশাল ডাল একটা, তো এই ডালটা তো খালি হয়ে গেছে, এবার এই ডালটা ফেলবো কোথায় আমি, কারণ যেখানে ফেলবো সেখানে তো একটা বিরাট কিছু হয়ে যাবে। তো কাশ্যপ বললেন ঠিক আছে, একটা এরকম জনশূন্য একটা পর্বতের ঠিকানা দিচ্ছি তোমাকে, সেখানে যাও, সেখানে গিয়ে ডালটা ফেলো এবং সেখানে বসে বসে তুমি এদের দুজনকে খাও। এবং ফাইনালি গরুর সেখানে গেল, গিয়ে সে গজকচ্ছপ খেয়ে পেটটা তার একটু ভরলো। হ্যাঁ, তো গরুর খাওয়া দাওয়া তো শেষ হলো, খাওয়া দাওয়া শেষ হলো তো ঠিক আছে, কিন্তু এবার কি করতে হবে, এবার তো তাকে মেন কাজ করতে হবে, অমৃতকুম্ভের সন্ধানে সে বেরিয়েছে। এবার সে তো জানে যে কোথায় আছে, কারণ সে তো গরুর, নট অনলি গরুর, সে ইন্দ্রের চেয়েও বেশি শক্তিশালী প্রায়। এবার সেখানে গেল, সে গিয়ে যখন আসছে এইটা দেখে তো দেবতারা ভাবছে এটা কি আসছে, এটা তো মানে গরুরের মতো জিনিস, মানে আমি বলছি ক্রিচার যদি বলা যায়, ওরকম ভাবে তো নেই আর কিছু। তো সেটা আসতে দেখে তো দেবতারা ভয় টয় পেয়ে ভাবলো চলো একে তো আটকাতে হবে, যুদ্ধ করি। এবার যথারীতি বৃহস্পতি বললেন, মানে ব্রহ্মা, হ্যাঁ বৃহস্পতি মানে ব্রহ্মা বললেন যে দেখো এ হলো বিনতার কাশ্যপের পুত্র কামরূপ কথাটা বলা হয় এখানে। গেলেন, গিয়ে এবার ব্রহ্মা বললেন ব্যাপারটা হলো কামরূপী গরুর আসছে অমৃত হরণ করতে, এবার একটুখানি সাবধানে কি করবে তোমরা দেখে নাও। ওরা অস্ত্র ফস্ত্র নিয়ে একটা যুদ্ধবুদ্ধ করার চেষ্টা করলো, কিন্তু কিছুই করে উঠতে পারলো না। বিশ্বকর্মা তখন তো ও তো ওর তো একটা দায়িত্ব আছে, সে দায়িত্বটা নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু করতে পারলো না। বিশ্বকর্মা ভূপতিত হলো, সব হেরে টেরে সব একদম শেষ, মানে গরুরকে কেউ আটকাতেই পারছে না। মানে ওই সার্কেল অফ সিকিউরিটি হয়, সবকটা সার্কেল পার করে একেবারে শেষ অমৃতকুম্ভের সামনে। হ্যাঁ, তখন গিয়ে দেখলো ওখানে একটা চক্র ঘুরছে, রাইট, আর দুটো সাপ রক্ষা করছে অমৃতকুম্ভকে। আর ও সূক্ষ্ম রূপ ধারণ করলো, এটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো গরুর তার মানে এতটাই পাওয়ারফুল যে তার সাইজ নিয়েও আমরা দেখেছি হনুমানের ক্ষেত্রে, হনুমান সবসময় নিজের সাইজ বড় ছোট করতে পারতো। ইনফ্যাক্ট আমাদের বালিপুত্র কি নাম, অঙ্গদ, বালিপুত্র অঙ্গদও নিজের সাইজ ছোট বড় করতে পারতো, লেজ বড় করে, মনে হয় লঙ্কায় গিয়ে বসেছিল। তো ব্যাপারটা হলো সে ছোট ক্ষুদ্র দেহ ধারণ করে ঢুকলো, আর ঢুকে অমৃতকুম্ভ নিয়ে নিল।
নিয়ে নেওয়ার পর তারপর তার সঙ্গে কার দেখা হলো? নারায়ণের। বিষ্ণু। কেন? কারণ হচ্ছে অমৃতকুম্ভটা নিয়ে ও তো উড়ে গেছে, হুম। কিন্তু অমৃতকুম্ভের এক ফোঁটা অমৃত সে নিজে খায়নি। এটা দেখে নারায়ণ বা বিষ্ণু খুব ইমপ্রেসড হলেন আর কি। হ্যাঁ, যে নির্লোভ একটা নির্লোভ প্রাণী, এরকম একজন প্রাণী। তো তার সাথে দেখা হলো গরুরকে নারায়ণ বললেন যে আমি প্রচণ্ড খুশি, যে ইমপ্রেস তোমার থেকে বেসিক্যালি, যে অমৃত কুম্ভ তুমি হাতে নিয়ে যাচ্ছ কোথাও একটা, এবং এক ফোঁটা তুমি অমৃত খাচ্ছ না এখানে। এত বড় সিকিউরিটি পেরিয়ে তুমি নিয়ে আসলে এক ফোঁটা খেলে তুমি অমর হয়ে যাবে। গরুর কি বললো? গরুর বললেন যে না, আমি তো একটা অন্য কাজে যাচ্ছি, এটা তো আমার ওখানে দিতে হবে আমার মায়ের দাসত্ব মুক্তির জন্য, একদম, আমি তো এটা খাবো না। তো এই নির্লোভ বলে তখন বিষ্ণু তাকে বলেন তোমাকে তাহলে একটা বর দিচ্ছি, আমি বর দিতে চাই। তো গরুর বললেন তাহলে আমাকে বর দিন, এটাই যে আমি অমৃত কুম্ভের থেকে এক ফোঁটা অমৃতও খাবো না, কিন্তু আমি যেন অমর হয়ে যাই। তো দিলেন বিষ্ণু বর। এবার যথারীতি সাপের এগেনস্টে সাপ, বরের এগেনস্টে বর তো ছিল। তো গরুর বলেন আমিও আপনাকে একটা বর দিতে চাই। মানে ভাবুন, এই যে একটা ক্রিয়েচার, সে বিষ্ণুকে বর দেবে, এটা কিন্তু আমার মনে হয় এই বৈদিক ফিলোসফির একটা ইন্টারেস্টিং পার্ট। সে বিষ্ণু কিন্তু সে নারায়ণ, মানে সর্বশক্তিমান নারায়ণ। হ্যাঁ, তাকে গরুর বলছে তুমি আমার কাছে বর চাও। হ্যাঁ, মানে এই যে একদম সুপ্রিম বিইং আর ক্রিয়েচার, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা, এটা কিন্তু এখানে অনেক ডাইলিউট করা আছে, সুন্দরভাবে নিউট্রালাইজ করা আছে। এবং সেখানে বিষ্ণু বর চাইলেন, বলতে ঠিক আছে তুমি আমার বাহন হও। এবং আমরা বিভিন্ন সময় কিন্তু গরুর এর ওপর বিষ্ণুকে বিভিন্ন জায়গায় দেখেছি। তো গরুর বললো তথাস্তু হয়ে গেল। এবার ঘটনা হলো অমৃত কুম্ভ নিয়ে তো চলে যাচ্ছে। এবার ইন্দ্র অ্যাজ এ শাসক বা ডিক্টেটার বলা ভুল হবে, শাসক হিসেবে, রাজা হিসেবে, তো ওর তো একটা দায়িত্ব আছে, কি অমৃত নিয়ে চলে যাচ্ছে কী হবে। তো ও যেটা করলো সেটা হলো, ইন্দ্রের অস্ত্র আপনারা সবাই জানেন, সেটা হলো বজ্র মারলো ছুঁড়ে। গরুরের গায়ে বজ্র লাগলো, গরুরের জাস্ট কিচ্ছু আসে গেল না, মানে জাস্ট কিচ্ছু আসে গেল না। এবার গরু পেছনে তাকিয়ে ইন্দ্রকে বলল যে দেখো বাবা, তুমি আমাকে তো বজ্র মেরেছো, এতে আমার কিচ্ছু আসে যায় না, আমার মানে সুরসুরিও লাগেনি, কিন্তু এই যে তোমার অস্ত্রটা, এটা দধিচির হাড় দিয়ে বানানো। একদম, এই গল্পটাও আছে, পরে বলবো কোনোদিন, মানে এই রেফারেন্সগুলো বারবার আসবে, দধিচির হাড় দিয়ে কিভাবে বজ্র তৈরি হয়েছে সেই গল্পটাও আছে। তো বললেন কি এত একটা শক্তিশালী অস্ত্র, এই অস্ত্রটার সম্মান রাখা দরকার। একদম, এবং দধিচি মুনির যে হাড় দিয়ে তৈরি, দধিচি মুনির সম্মানার্থে আমি কি করলাম, আমি তাহলে একটা পালক ফেলে দিচ্ছি, এটা আমার ইচ্ছে ফেলছি, একটা পালক সে ফেলে দিল, গরুরের পালক। সেটা দেখেও দেবরাত খুব, মানে এত সুন্দর পালক একটা পড়ছে। এবার হলেন ইন্দ্র ইমপ্রেসড। এতক্ষণ তো শত্রু ভাবছিলেন যে অমৃত কুম্ভ নিতে আসছে, যুদ্ধ করি, তার সৈন্য সামন্ত লাগিয়ে বজ্র দিয়ে তাকে আঘাত করা হোক। এবার ইন্দ্র ইমপ্রেসড হয়ে গেলেন। ইন্দ্র না, শুধু দেবতারা ইমপ্রেসড। ওই পালক দেখে কিন্তু ওকে নাম দিয়েছিল সুপর্ণ, মানে সুপর্ণ। হ্যাঁ, তো ইন্দ্র ইমপ্রেসড হয়ে এবার বলেন তাহলে আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হোক। এবার দেখুন এখানে একটা কিন্তু আমার মনে হয় একটা ইন্টারেস্টিং লার্নিং একদম খুব, যে দুজন শক্তিশালী মানুষের মধ্যে বন্ধুত্ব তখনই হয় যখন দুজনেই তার শক্তিটা প্রকাশ করে ফেলে, মানে ওই ডিটারেন্সের ব্যাপার। রাইট। অ্যাট দ্য সেম টাইম এখানে তুই দেখ একটা হাম্বলনেস আছে। কি হাম্বলনেস? যে তুমি আমাকে বজ্র মারলে, দ্যাটস ওকে, আমার বজ্রতে কিছু হলো না, স্টিল তোমার ওই বজ্রের সম্মান আমি করলাম, যেহেতু দধিচি মুনির তো আছেই, সেই সম্মানটা যে করলো, এটাও কিন্তু এটা একটা মানবিকতার পরিচয় আর কি। সেই অর্থে তো হিউমিলিটি দেখানো। আমি তো এটাকে পুরোপুরি একটা, মানে আজকের দিনের যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স দেখতে হয়, আমি কিন্তু সেখান থেকে দেখছি। সেটাকে ধর একটা নিউক্লিয়ার ডিটারেন্সটা কি, যে তোমার কাছে একটা নিউক্লিয়ার ওয়েপন রয়েছে, তুমি আমাকে মারতে পারো এবং আমিও শক্তিশালী, তুমি মারলে আমার কিছু আসে যাবে না, কিন্তু আমি তোমাকে শেষ করে ফেলতে পারি। এই কারণেই আমরা দুটো দেশ বন্ধু থাকলাম। ঠিক যেই কারণে ভারত একটা পয়েন্টে নিউক্লিয়ার পাওয়ার হয়ে ওঠার জন্য খুবই, মানে যে আমেরিকা ভারতের মধ্যে যে সেই সময়কার, অনেকেই জানেন, যদি কেউ রকেট বয়স দেখে থাকেন সেখানে খুব পরিষ্কারভাবে এটা বলা আছে। তো হ্যাঁ, ঠিকই বলেছিস, একদমই তাই। দুটো পাওয়ার যখন দুটো একসাথে হয়, তারা বন্ধুত্ব তখনই করতে পারে যখন তাদের মধ্যে ওই
অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড অ্যাকনলেজমেন্ট অফ দ্য পাওয়ার। পাওয়ার হয়। মানে কি বলুন তো, এটা কিন্তু বলতে চাইছি না যে ভারতবর্ষের বা আমেরিকার লোকজন কি করবে নিউক্লিয়ার ডিটারেন্সের সময় সেটা মহাভারতের লোক জানতো, এটা একেবারেই বলছি না। না, এটা ইজ দ্য জাস্ট একটা কোনো একটা কি বলবো ইন্টারপ্রিটেশন ইন এ ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু এগুলোর থেকে তো কেন আমরা পড়ছি বা কেন বলছি এগুলোর থেকে আমরা কি শিখতে পারি? এটাই শিখতে পারি যে আমাদেরকেও শক্তিশালী হতে হবে। তা না হলে পরে সামনে যদি কেউ শক্তিশালী থাকে, আমি যতক্ষণ আমার শক্তি প্রয়োগ না, মানে শক্তিটা দেখাবো, ততক্ষণ সে আমাকে বন্ধু না ভেবে আমাকে তো বশে করারই চেষ্টা করবে। তো এবার বন্ধুত্বের পরে মানে কি ওদের মধ্যে হলো, তো ইন্দ্র বলছেন যদি অমৃতটা তুমি নিয়ে যাবে, সাপরা খেয়ে ফেললে তো মুশকিল একদম। আর গরুর বলছেন কিন্তু আমি কথা দিয়ে ফেলেছি, কি করবো সাপদেরকে। বলে ঠিক আছে, একটা উপায় কিছু করতে হবে। উপায়টা কি তুই বলবি? তো ইন্দ্র সঙ্গে ওর একটা চুক্তি হলো অ্যাকচুয়ালি, যে ঠিক আছে তুমি তোমার যে ওয়াদা আছে, মানে তোমার যে কমিটমেন্ট আছে সেটা তুমি ফুলফিল করো, তাহলে তোমার মায়ের দাসিত্ব থেকে মুক্তি হবে। কিন্তু মাঝখান থেকে কিন্তু আমি নিয়ে ব্যাপারটা নিয়ে চলে যাব, তুমি গিয়ে ব্যাপারটাকে রাখো একটা কুশের উপর। গরুর গিয়ে কুশের উপর রাখলো, সর্পগণকে বললো তোমরা স্নান করে এসে আমার কথা আমি পালন করেছি, আমার তোমাদের কাছে অমৃতকুম্ভ এনে পৌঁছে দেওয়ার কথা ছিল, এইটুকুই কথা ছিল, আমি অমৃতকুম্ভ এনে এই দেখো রাখলাম কুশের উপর। এবং তারপর বললো তোমরা স্নান করে আসো। সাপকে স্নান করতে পারছে। তো গরুর যথারীতি গরুরের কথা শুনেছে, বলে ঠিক আছে খুব সুন্দর, অমৃত খাও, স্নান করে আসি বলে স্নান করতে গেছে। এসে ওরা খেতে গিয়ে কুশের উপর জিভ চালিয়েছে। তাতে যেটা হয়েছে, এর মাঝখানে কিন্তু এরা যখন স্নান করতে গেছে, এর মাঝখানে কিন্তু কমিটমেন্ট যে ছিল, ইন্দ্র আর গরুরের বন্ধুত্ব হয়েছিল, ইন্দ্র কিন্তু মাঝখান থেকে এসে অমৃতকুম্ভ নিয়ে চলে যাচ্ছে। এরা এসে দেখছে অমৃতকুম্ভ নেই, কুশই চাটা শুরু করেছে। কুশ যেই চাটতে গেছে, এদের জিহ্বা দ্বিধা বিভক্ত হয়ে গেল। মানে যে সাপের দুটো এরকম দেখতে পান, সেটার একটা ব্যাখ্যা, সেটার একটা কারণ হিসেবে এইটাকে দেখা হয় যে সাপের জিহ্বা কি করে দ্বিধা বিভক্ত হলো। দিস ইজ দ্য স্টোরি। এর মধ্যে আরেকটা জিনিস আছে, যে ওরা চাটছিল যে দুর্বা ঘাস, দুর্বা ঘাস চাটছিল কেন, যে এই ঘাসের উপরেই তো অমৃতকুম্ভ রাখা ছিল, তাহলে কিছুটা তো নিশ্চয়ই এর মধ্যে এসে পৌঁছেছে, তাহলে এটা খেলেও আমরা খানিকটা অমরত্ব লাভ করতে পারি। তো তাদের তো জিভ কেটে গেল, কারণ তাদের জিভ ছিল পাতলা আর দুর্বা ঘাস একটুখানি শক্ত এবং মানে ধারালো। কিন্তু তারপর থেকে এটাই কিন্তু জাস্টিফিকেশন যে দুর্বা ঘাসকে তো পবিত্র মনে করা হয় কেন, যে দুর্বা ঘাসের উপরে অমৃতকুম্ভ পড়েছিল। ঠিক, একদম। এই যে দুর্বা ঘাস বলে ব্যাপার, দুর্বা ঘাস দিয়ে আশীর্বাদ করা হয়, পুজোতে দুর্বা ঘাসই লাগে, এটার কারণটা এটা। হ্যাঁ, মানে ব্যাখ্যা হিন্দু ধর্মের বা বৈদিক ধর্মের ব্যাখ্যা হচ্ছে এটা। কিন্তু আমার এখানে ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে এই যে ইন্দ্র এবং গরুরের মধ্যে যে প্যাক্টটা হলো, এবং সাপদের কথা, মানে সাপও মরলো লাঠিও ভাঙলো না, সাপদের কথাটাও রাখা হলো। যারা একটু ল নিয়ে পড়েছেন তারা একদম এটার সাথে রিলেট করতে পারবেন কন্ট্রাক্ট ল কিন্তু একদম এরকম, মানে আমার ঠিক কী কথা ছিল, আমার কথা ছিল অমৃতকুম্ভ আমাদের কাছে পৌঁছে দেওয়া, সেটা আমি পালন করলাম, তার এগেনস্টে আমার যেটা পাওয়ার, আমার দাসিত্ব মায়ের মুক্তি, সেটাও হলো। আবার ইন্দ্রর সাথেও কন্ট্রাক্ট হয়ে রয়েছে যে আমি এটা তখন তুলে নিই, মানে লিগালিটিটা দেখ, একদম একদম মারাত্মক লিগালিটি। এবং অ্যাট দ্য সেম টাইম এই পুরো প্রসেসে গরুর কিন্তু অমর হয়ে গেল। মানে তুই মেটাফরিক্যালি যদি ভাবিস, এই যে অমৃত আনার যে প্রচেষ্টা এবং ওর যে পাওয়ারটা, সেটা কিন্তু ওকে অমৃত লাভের সমান, মানে যেটাকে বলে কি বলে ওটাকে, সুফল দিল। তার মানে এটার থেকে একটা জিনিস তো ডিরাইভ করতে পারি আমরা, যে ধর পার্টিকুলার একটা টার্গেট বা পার্টিকুলার একটা জিনিস, যে জিনিসটা খুবই ভালো, আমরা যদি আমাদের কর্ম দ্বারা অনেস্টলি ওই জিনিসটা করতে যাই, তাহলে তার ওই জিনিসটা আমি পাই না পাই, তার সুফলটা আমি পাবো। মানে এটা আমরা অবভিয়াসলি ডিরাইভ করতে পারি। আমার মনে হয় প্রত্যেকেই আমাদের জীবনে বিভিন্ন সময় যদি খুব অনেস্টলি কোনো কাজের দিকে যেতে থাকি বা কোনো কাজের প্রতি পৌঁছতে থাকি, আমরা সেটা পাই না পাই, তার সুফলটা আমরা পাই। ওই ফাইনালি একটাই ব্যাপার, সেটা হলো কর্ম করে যাও, ফলের উপর তোমার অধিকার নেই, ফলের আশা করো না, ইজ এ রং থিং, ফলের উপর তোমার অধিকার নেই, সেরকমই ব্যাপার। কিন্তু এখানে কিন্তু ফল অটোমেটিক্যালি আসলো। তো এই গল্পটার থেকে আমরা এইটুকু তো ডিরাইভ করতে পারলাম। হ্যাঁ, তা আজকে আমরা এখানে বিরতি দিই, কারণ এরপরে আবার পরীক্ষিতের গল্প আছে, এরপরে শেষনাগের গল্প আছে, বাসুকির গল্প আছে, বাসুকির ভগিনী চরৎকারুর গল্প আমরা বলেছিলাম, সেটারই আবার রেফারেন্স এখানে আসবে। তারপরে আস্তিক মুনির জন্ম তো এখনো হয়নি, আস্তিক পর্ব চলছে, তো আস্তিক মুনির জন্ম হবে,
তারপরে কি সব হবে, তারপরে জন্মেজয়ের যজ্ঞ হবে, জন্মেজয়ের সর্পসত্র হবে, সেই সর্পসত্রের তক্ষকের সঙ্গে আচ্ছা এর আগেও তক্ষকের কথা বলা হয়েছে, এবং আপনারা জানেন কদ্রু নিজের পুত্রদের শাপ দিয়েছিল যে তোমরা জন্মেজয়ের সর্পসত্রে গিয়ে তোমাদের নিজেদের বলিদান হবে, তোমরা মারা যাবে। তো অ্যাকচুয়ালি অমৃত এই পুরো ব্যাপারটাই ঘটলো এই জন্য যাতে ওরা না মরে, কিন্তু ফাইনালি কিন্তু ওদের জীব দ্বিধাবিভক্ত হলো, এবং যেই কথাটা বলা থাকলো, যেই শাপটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু থেকেই গেল। হ্যাঁ, আচ্ছা এখানে শুধু একটা গল্প বলে শেষ করি যে একবার প্রজাপতিকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে সাপরা এরকম একটা সাপ পেলো কেন। তো প্রজাপতি বলছেন যে কারণ সাপ যদি খুব বেশি বেড়ে যায়, এই হাজার হাজার সাপ হয়ে গেছে এবং তাদের বংশবৃদ্ধি হবে, তাহলে সাপ তো বিষধর একটা প্রাণী, তাহলে পৃথিবীর খুব অসুবিধে হয়ে যাবে। সেই জন্যই সাপদের সংখ্যা কমাতে হবে। আমি জানি যে ওদের সবাই মারা যাবে না, কিন্তু ওদের সংখ্যাটা কমাতে হবে কন্ট্রোলে, সেই জন্যেই কদ্রুকে দিয়ে ওই অভিশাপটা দেওয়ানো হয়েছে। বেশ, আজকের এপিসোড তার মানে এই অবধিই থাক। আমরা অনেকটাই গরুরের অলমোস্ট পুরো গল্পটাই বললাম, এবং যতটা কমের বলা সম্ভব, কারণ যদি পাতা হিসাব করেন তাহলে ওই যে বইটা দেখালাম বা এই বইটা অনুযায়ী এটা একটা অনেক লম্বা গল্প। ইনফ্যাক্ট এখানেও আমরা অনেক লম্বাই বললাম, যতটা সম্ভব শর্ট করে বলার চেষ্টা করলাম। সো এই হলো গরুরের গল্প। এরপর আমরা ঢুকবো মানে এর পরের পর্বে, সেখানে আস্তিকের জন্ম, শেষনাগ দিয়ে শুরু করবো। আস্তিকের জন্ম, পরীক্ষিতের জন্ম, এইসব পরীক্ষিতের মৃত্যু বৃত্তান্ত এইসব নিয়ে আসবো। তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করছি, পরের এপিসোডে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। আর যেটা আমি বলি সবসময়, এখানেও বলবো, সেটা হলো স্প্রেড নলেজ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি, কারণ মহাভারতের মধ্যে কিন্তু প্রচুর পজিটিভিটি আছে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে, টাটা।